স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঢাকায় ছবিতে এখন তারুণ্যের জোয়ার, ছোট পর্দার অনেক তারকা এখন বড় পর্দা, কেউ আবার র্যাম্প থেকে পা রাখছেন বিএফটিসির রূপালী জগতে। নির্মাতা হইতে চাচ্ছেন অনেক তরুণরা, আর তাদের সংখ্যা এখন কম নয়। সিনেমা প্রেমীরা আগের মতো হলমুখী হচ্ছে এমন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ঈদগুলোতে অনেক মানুষ ছবি দেখতে যাচ্ছেন। হারানো গৌরবের পুরোটা ফিরে পাবে ঢালিউড, এমনটাই প্রত্যাশা সিনেমা প্রেমীদের। আর এসব নিয়ে আজকের আমাদের আয়োজন বায়োস্কোপ। কথা বলতে স্টুডিওতে আছেন মডেল ও অভিনয় শিল্পী আনিকা কবির শখ এবং মডেল ও অভিনয় শিল্পী নিলয় আলমগীর। শখ, নিলয়, আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা জানি যে আজকের রাতটি আপনাদের অন্য যে কোনো রাতের চেয়ে অনেক বেশি ভিন্ন, হয়তো অনেক বেশি টেনশনও আছে, কারণ বড় বড় শিল্পীরাও আমরা দেখি যে ছবি মুক্তির আগের রাতটি অবশ্যই তাদের ভিন্ন। তারা কেউ প্রার্থনা করেন, কেউ রোজা রাখেন, কেউ গির্জায় যান। আপনাদের এক্ষেত্রে কীরকম? এই যে আগামীকাল আপনাদের অল্প অল্প প্রেমের গল্প ছবিটি মুক্তি পাচ্ছে, এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের প্রত্যাশা এবং একই সঙ্গে আশঙ্কাও রয়েছে, সেগুলি কেমন? শখ, এক্সপেকটেশনটা আসলে বেশি আশঙ্কার থেকে, বিকজ সিনেমাটায় আমরা যখন কাজ করি, আমি, নিলয়, এছাড়া আমাদের সাথে যারা ছিল, নিশা স্যার, সাচ্চু ভাইয়া, আরও যারা, আমরা সবাই খুব স্টোরিটা পড়েই না শুনে খুব মজা পেয়েছিলাম। ইটস নট লাইক দ্যাট যে আমি বলবো না যে আমার ছবি খুব ভালো হয়েছে। আসলে আমাদের কাজটাই এত ভালো ছিল, স্টোরি থেকে শুরু করে সব কিছু প্রি প্ল্যান। আমাদের মুভি ডিরেক্টর সানিয়াত ভাইয়ের হয়তো বা এটা ফার্স্ট কাজ, বাট এত কমফোর্টেবলি, এত নাইসলি, এত প্রিসাইসলি আমরা কাজটা করেছি। দ্যাটস ওয়াই আসলে আশঙ্কা কম, এক্সপেকটেশন অনেক বেশি। আর হ্যাঁ, রোজা টোজা রাখা হয়নি, বাট হ্যাঁ, দোয়া মানে যেটা অলওয়েজ আল্লাহর কাছে এখনও করছি যে ভালো হোক, সবাই মন দিয়ে দেখুক, আর সবার যেন পছন্দ হয়, অতটুকু আসলে দোয়া করছি আল্লাহর কাছে। নিলয়, আপনার কি অবস্থা? আমার কাছে মনে হচ্ছে আজকে চাঁদ রাত, কালকে ঈদ, আজকে চাঁদ রাত। সো এক্সপেকটেশনস তো বললো অনেক বেশি, কারণ আমরা যখন থেকে কাজ শুরু করি, স্ক্রিপ্টিং থেকে তারপর প্রি প্রোডাকশনে হচ্ছে আমরা ইনভলভ ছিলাম। লাইক কোন সিকোয়েন্সে কোন ড্রেসটা পরবো, কোন ডায়লগগুলো কিভাবে বলবো, সেখান থেকে যখন স্ক্রিপ্টিং দেখলাম, তারপর হচ্ছে শুটিংয়ে গেলাম, গানের শুটিং করলাম, সব কিছু মিলিয়ে হচ্ছে অনেক হোপ বেড়ে গেছে, অনেক ভালো কিছু হতে যাচ্ছে। সো ওইখান থেকে অবশ্যই এক্সপেকটেশনস অনেক বেশি, এই জন্য নার্ভাস লাগছে। যখন কেউ বলছে আচ্ছা যদি ছবিটা না চলে তখন কি হবে, তখন খুব ভয় লাগছে। আবার যখন আরেকজন বলছে যে না, এই ছবি না চলে যাবে কোথায়, এই ছবি না চললে আর কোন ছবি চলবে, তখন আবার সাহস পাচ্ছি খুব। মানে এখন সবকিছু হচ্ছে আল্লাহর হাতে আর হচ্ছে দর্শকদের পর্দায়, বিশেষ করে বড় পর্দায় আপনাদের রসায়ন এই প্রথম। এর আগে আপনারা একসঙ্গে বড় পর্দায় জুটি বাঁধেননি, কিন্তু আপনাদের জুটিটি অনেক বেশি প্রতিষ্ঠিত। আমরা জানি যে মানুষ অনেক দিন যাবৎ আপনাদেরকে দেখছে টিভিতে এবং নাটকে, বিজ্ঞাপনে। ফলে সেই রসায়নটি আপনারা নিজেরা সবচেয়ে বেশি বুঝতে পারবেন, যেটা আসলে পরবর্তীতে দর্শকরাও বুঝতে পারবেন রসায়নটি কেমন ছিল। কাজ করার ক্ষেত্রে নিলয় সহশিল্পী হিসেবে এই অল্প অল্প প্রেমের গল্পটা কিরকম ছিল? সেটি যথেষ্ট সহযোগিতা করেছে? ডেফিনেটলি খুবই ভালো নিলয়ের সাথে। এটা তো মানে ছোট পর্দায় আমরা তো অনেক কাজ করেছি, এটা সবাই জানে স্যার। এছাড়াও আমাদের দুজনের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, স্টিল আছে আমাদের। সো কাজের ক্ষেত্রে আসলে নিলয় আমি বলবো অলওয়েজ অনেক হেল্পফুল, বিকজ ওর সাথে আমার শেয়ারিংয়ের জায়গাটুকু, আমাদের নর্মালি আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটুকু অনেক ভালো। সো কাজের সময় দেখা যায় হয়তো নিজের কাজও অনেক সময় করতে গেলে নিজের ভুলগুলো আসলে বোঝা যায় না। সো তখন দেখা যেত নিলয় হেল্প করতো, যে শখ আমার মনে হয় এটা এইভাবে বললে বেটার হতে পারে। এই টাইপের ছোটোখাটো বিষয়গুলো। আর ডেফিনেটলি যে কোনো নাটক হোক, সিনেমা হোক, বিজ্ঞাপন হোক, যদি কো আর্টিস্ট থাকে তার কমফোর্টের জায়গাটা অনেক বেশি দরকার আগে, বিকজ কমফোর্ট না হলে আসলে কাজ করা যায় না। সো ডেফিনেটলি নিলয় অনেক কমফোর্ট কো আর্টিস্ট ছিল অ্যান্ড আছে স্টিল নাও। থ্যাংক ইউ। তো কমফোর্টেবিলিটির ব্যাপারটা যখন আসলো এই ছবিতে কাজ করতে গিয়ে, মানে কাজের ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি যে
প্রথম অভিনেতাই বোঝে ছবিটা কেমন হচ্ছে, কারণ আচ্ছা। সে যেমন অনেকটা খেলার মতো, খেলাটা একটা একটা ক্রিকেট খেলা যখন ব্যাটসম্যান শট করে তখন সে বোঝে যে এটা কোথায় এটা কি লাগছে, হবে, এটা এটা কি কি হবে, ছয় হবে না আউট হয়ে যাব। সেই জিনিসটা কাজের ক্ষেত্রে কিরকম ছিল, এবং অল্প অল্প প্রেমের গল্প ছবিটাতে যদি আমি একটু বেশি থাকতে চাই, যে সেইখানে গল্পটা আসলে কি ছিল, আসলে কি অল্প অল্প প্রেম নাকি আসলে অনেক বেশি প্রেম? আসলে যখন শুটিং করি তখন তো সিন ওয়াইজ করছিলাম, আজকে এই সিন করলাম, আরেকটা সিন করলাম, কালকে আরেকটা সিন করলাম, তো সবকিছু মনে হচ্ছিল যে ভালো কিছু হচ্ছিল। তারপর যখন ফাইনালি শেষ হলো শুটিং, যখন ডাবিং করতে গেলাম, তখন হচ্ছে সিন দেখে খুব মজা পাচ্ছিলাম, তারপর কমেডি সিন দেখে খুব হাসছিলাম, দেখা গেল ডাবিং করতে গিয়ে সেই সিন দেখে হাসতে হাসতে ডাবিং মানে এনজি আমাদের হচ্ছে করা বারবার। জিনিসগুলোই আমরা যখন রিপিট দেখছিলাম, দেখে আমাদের কাছেই ভালো লাগছিল, একঘেয়েমি লাগছিল না। সো ওই যে বারবার দেখার পরও মনে হচ্ছিল যে না আরেকবার দেখি, নিজের জিনিস বলে না, যে আরেকবার দেখি ভাল লাগছে, বা অন্য আমি যে সিনে নাই সেই সিনও দেখতে ভাল লাগছে। সো ওইখান থেকে মনে হয়েছে যে না, দর্শক বোধহয় বোর ফিল করবে না, আর হচ্ছে একবার যদি দেখে দর্শক আরেকবার দেখতে চাইবে, এরকম কিছু আছে। আচ্ছা, এটার ভিতরে কোনো ঢিসুম ঢিসুম আছে না? ডেফিনেটলি না, যদিও অল্প অল্প প্রেমের গল্প, বাট আমাদের ছবিটায় আসলে প্রেম, ডিসুম ডিসুম ফাইটস আমাদের ডিসুম সবচেয়ে অল্প বেশি অল্প যেটা ছিল। করেছে। আমার ডিসুম ডিসুম কিছু ছিল না। আচ্ছা, আর সবই মানে ফানটা, কমেডিটা অনেক বেশি ছিল আমাদের। ছোট ছোট দেখা যাচ্ছে আমরা সিরিয়াস কোনো কিছু করতে যে জিনিসটা কমেডিতে পরিণত হচ্ছে। সো এরকম আসলে অনেক মজার মজার লাভ ছিল, অ্যাকশন ছিল, রোম্যান্স ছিল, কমেডি ছিল, সবকিছু মিলে আমার মনে হয় দর্শক মজা পাবে, এন্টারটেইন। এই ছবিটিতে শখ আপনি কি পজিশনে ছিলেন, অর্থাৎ আপনি কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোথায়? আচ্ছা, আমি হচ্ছে ইউনিভার্সিটির একটা মেয়ে, খুবই ইন্ডিপেন্ডেন্ট, খুবই বাবলি, যে হচ্ছে একটা সোশ্যাল, আমি আসলে সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ থাকি। আমার ক্যারেক্টারটার নাম তানিয়া, অনেকটা আমার মতো, অনেকটা আমার মতো না। ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। আমি এখন বলবো না, যেহেতু আজকে নিলয় বললো আমাদের চাঁদ রাত, কালকে ঈদ, কালকের দিনই সবাই আসলে হলে গিয়ে দেখুক, আমি এটা চাই আসলে। হলে গিয়ে তো অবশ্যই দেখবে, কিন্তু আপনি তানিয়াকে যেভাবে দেখেছেন, তানিয়াকে আপনার কতটুকু, আপনি বলছেন যে এটা অনেকটাই আপনার মতো। অনেকটাই আমার মতো। তানিয়াকে অন্যরা যারা দর্শকরা তারা কি তাদের নিজের মতো পাবে? ডেফিনেটলি পাবে, বিকজ তানিয়া ক্যারেক্টারটাই আসলে এরকম, যে আমি বললাম না, যখন আমি ক্যারেক্টারটা পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে আমার মতো। আমি ট্রাই করেছি আমার মতো কিছু জিনিস করার, আবার কিছু ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে তার যে রিকোয়ারমেন্টগুলো ছিল ওগুলো ফুলফিল করার। কাজটা এত মানে খুবই সিম্পল, খুব ক্রিটিক্যাল কোনো কিছু না, বাট খুবই প্রিসাইজ। অডিয়েন্সরা যখন দেখবে তখন তার কাছে মনে হবে যে না, তানিয়া তো আসলে ওই মেয়েটা, হয়তো Communicate বা করতে আমার পারবে খুব পাশের বাসার তাড়াতাড়ি। মেয়েটা বা কাছের তানিয়াকে মেয়েটা। যে ছেলেটা ভালোবাসতো তার নাম কি? আসলে সে তার নাম নিলয়। অনেক অনেক দুঃখের একটা ইতিহাস। সেটা হচ্ছে গল্পের মধ্যে একটা জায়গা আছে, তানিয়াকে আমি খুবই ভালোবাসি কিন্তু আমি বলতে পারি না। কিন্তু যে সময়টা বলতে ওইটাও কি যাব, বাস্তবতার মতোই, নাকি ওইটা গল্প? অনেকের লাইফে এরকম হয়েছে। আপনার লাইফে এরকম হয় নাই? আহ, মানে অনেকবার হয়েছে, এই জন্য মনে করতে পারতেছেন না। তানিয়াকে ভালোবাসার কথা বলবো, ঠিক ওই সময়ে দেখা গেল যে আসলে আরেকজন চলে এসেছে, আচ্ছা, মানে বলা হয়নি। সো আমি এখানে অনেকটা সময় দেখা যাবে, আমি যে ক্যারেক্টারটা করেছি সেটা হচ্ছে নিলয়, ওর নামই নিলয় অনেকটা লুজার প্রথম থেকে, মানে অনেক সময় দেখা যাবে যে সে লুজারই থাকে, মানে কিছু করতে যাচ্ছে হচ্ছে না, নট অনলি লুজার, একটু কনফিউজ টাইপের থাকে, যে হ্যাঁ, মানে সবসময় কনফিউজ কাজ থাকে। করে যে বলবো কি বলবো না, বলবো কি বলবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে দিই। যখন বলতে যাবে তখন একটা অঘটন, মানে অঘটন একটা ঘটবেই। সো এই যে অল্প অল্প করে এই অঘটন ঘটতে 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 সে হচ্ছে প্রেমের একটা পরিণতি ঘটে। তাহলে কনফিডেন্সটা দেওয়ার ক্ষেত্রে তানিয়া কতটুকু ভূমিকা রেখেছে? ও যেহেতু অলওয়েজ লুজার অ্যান্ড অলওয়েজ, আমিও পছন্দ করতাম একটা টাইমে। ডেফিনেটলি তানিয়ার ভূমিকা অনেক বেশি, বিকজ তানিয়া আসলে ওই অ্যাক্টিভিটিস গুলো না করলে এন্ডে গিয়ে আসলে নিলয় আসলে এন্ডে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, এন্ডে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, ওকে আসলে আসলে বলতে পারতো না, বা কি হতো সিচুয়েশন সবকিছু মিলে ওটা আসলে দেখা যাবে পরে।
কিন্তু যে তানিয়াকে কি এই জন্য কোনো ধরনের ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যেতে হয়, এই যে তারা একটা সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, Definitely, এটা তো সেইগুলি কি রকম? সেটা কি পরিবার থেকে নাকি বাইরে থেকে, আলাদা বাইরে কোনো ভিলেন আছে? বাট ডিফিকাল্টি লেভেলটা এরকম থাকে যে তানিয়ার আজকে বিয়ে, যখন বিয়ে হয়ে যাবে একদম সব রেডি, তখন তানিয়ার মনে হলো যে নিলয় আমরা না যাই প্লিজ, আমরা না যাই প্লিজ। না না না, তানিয়া যে শুনতেই বললো, ইচ্ছা করতেছে। তানিয়া যে বললো নিলয় ক্যারেক্টারটা অনেক কনফিউজ থাকে, তানিয়া ক্যারেক্টারটা অনেক কনফিউজড অ্যাজ ওয়েল। লাস্টে গিয়ে খুবই কনফিউজড হয়ে মানে যায়। ও আসলে কাকে ভালোবাসে, আমরা স্টোরি মানে রিভিল করে কি- দিচ্ছি। আমরা কিন্তু আসলে এখানে স্টোরি আমরা যেভাবে বলছি এভাবে একটু একটু করে একসাথে করলে গল্প হয়ে যাবে। মানে দুইজনেকেই একটু পছন্দ করে টচ টচ করে কোনো ব্যবস্থা ছিল কিনা, নাকি আসলে একজনকে পছন্দ? একটা ব্যাপার বলে দিতে পারি যে আমি তানিয়াকে অনেক পছন্দ করি, তানিয়া আমাকে অনেক পছন্দ করে, কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। সেটা হচ্ছে যখন আমরা সেপারেট হই তখন বুঝতে পারি যে ওকে সামওয়ান ইজ মিসিং, পাশে থাকলে হয়তো ভালো লাগতো, বা এই জায়গাটাতে আমরা ঘুরে বেরিয়েছি, এখন এখানে আসার পর মনে হচ্ছে ওর কথা। ওরও ঠিক একই অবস্থা হয়। ওই সময় একটা গান আছে, ওই মোমেন্টে একটা গান ইউজ করেছে আমাদের ডিরেক্টর, title song। টাইটেল সংটা অল্প অল্প প্রেমের গল্প। এটার কথাগুলো ছিল এরকম, কথাগুলো এই যে ছিল- আমি ভীষণ একা, জীবন আমার মেঘের মতো। কথাগুলো এইটাই। মনে আছে? কথাগুলো তো অবশ্যই মনে আছে। কে গেয়েছে বিকজ এটা আমাদের আসলে বেলাল খান আর বেলাল রূপরেখা খান আর ব্যানার্জি রূপরেখা গেয়েছে ব্যানার্জি। এটা। গানটা অনেক সুইট, অনেক শুনতে অনেক পছন্দ করেছে অনেকেই। সো ওই গানটা তো হিট মাস্ট হবে, বিকজ ওটা আমার, তারপর শখেরও বলবো, ডিরেক্টর অনেক আমাদেরও পছন্দের খুব গান। পছন্দের একটা গান। মানে এই গানটা কোথায় চিত্রায়িত হয়েছে? এটা হচ্ছে সিলেটে। সিলেটে কোথায়? কারণ- বিছানাকান্দি? আজকাল একটা নাম খুব শুনছি। টি গার্ডেন। টি গার্ডেনে হয়েছে, কারণ এখানে দেখানো হয়েছে শখ হচ্ছে সিলেটের মেয়ে, ও সিলেট থেকে ঢাকায় আসে। সত্যি সিলেটের মেয়ে নাকি বিলেত থেকে সিলেট? আমরা সিলেট না, শুনলেই তো আমরা জানি যে বিলেতি, বিলেতের মেয়ে। আচ্ছা, একটু ডিরেক্টরিয়াল দিক থেকে বলতে চাইবো যে নতুন একজন সানিয়াত একদম এটাই প্রথম, তাই না? আপনারা যখন কাজ করলেন তখন কি সে টেকনোলজিক্যালি কিরকম সাউন্ড মনে হয়েছে আপনাদেরকে? মানে দর্শকের কাছে উপস্থাপনাটা কেমন হবে? আচ্ছা, এটা আমি বলছি যে অভিনেতা না, যেহেতু আপনারা ইতিমধ্যেই ছবিটা হ্যাঁ, দেখেছেন, ছবিটার এক ধরনের সমালোচনা যে না আমি এই রকম এক্সপেকটেশন করেছিলাম কিন্তু তার চেয়ে আরো ভালো 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 হয়েছে। কিছু হতে পারতো। অথবা মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, যেরকম এক্সপেকটেশন লেভেল ছিল সেরকম হয়েছে, তাতেই আমি খুশি। আচ্ছা, এইটা টেকনিক্যালি সানিয়াত ভাই অনেক রিচ, কজ উনি এখন পর্যন্ত কোনো কাজ করেনি, লাইক কোনো টিভি একদমই করেনি, না। কোনো নাটক করেনি, কোনো ফিল্ম করেনি, বাট উনি হচ্ছেন সবকিছুর সাথে থেকেছেন। লাইক আমরা যখন থেকে দেখছি 2010 থেকে, আমরা যখন থেকে বাংলা লিঙ্ক শুরু বাংলা লিঙ্কে করেছি, কাজ করেছি। প্রত্যেকটা টিভিতে উনি থেকেছেন অনেক সক্রিয়ভাবে। সো সেইখান থেকে মানে ওনার একটা ড্রিম কাজ করতো, আমি একটা ফিল্ম বানাবো। সো ওইভাবে উনি ভাবতেন, ডিরেক্টরের সাথে থাকতেন, তারপর ফ্রেম দেখতেন, অনেক বাইরের ক্যামেরাম্যান এসেছিল কাজ করতে, তাদের সাথে ছিলেন, তারপর কোরিওগ্রাফার, তাদের সাথে অনেক কিছু শেয়ার করেছেন। সেখান থেকে আস্তে আস্তে উনি প্ল্যান করেছেন, এটা আমরা পরে বুঝতে পেরেছি আসলে ওনার প্ল্যানটা কি ছিল। তখন দেখতাম যে শুটিং এর মধ্যে সানিয়াত ভাই তো এত কাজ নেই, উনি কেন এত মানে All the এই ফ্রেমটা time কিভাবে সে হচ্ছে, standby। ওই ফ্রেমটা কিভাবে হচ্ছে, এগুলো খুব খেয়াল করতো। সো যখন আমরা কাজ করতে গেলাম তখন দেখলাম যে আসলে না, সানিয়াত ভাই তো আসলে ভালো ডিরেকশন বুঝে। প্রথমে ভাবছিলাম যে সানিয়াত ভাই ডিরেকশন দিবে, উনি তো ডিরেক্টর না, কারণ কখনো তো ডিরেকশন দেননি, এটা কিন্তু আমরা বলতেই পারি, কারণ আমরা তখন অনেকগুলো কাজ করে ফেলেছি, কিন্তু সানিয়াত ভাই কখনো কাজ করেনি। যখন করতে গেল তখন দেখা গেল না, সানিয়াত ভাই হচ্ছে প্রত্যেকটা সিন করে করে দেখাচ্ছে, আমি এই সিনটা Acting এভাবে ও চাই, করে দেখাচ্ছে, অ্যাক্টিং করে in fact। দেখাচ্ছে। শখকে বলছে যে এক্সপ্রেশনটা আমি এরকম চাই, আমাকে বলছে এরকম। তারপর মিশা ভাইকে বলছে, মিশা ভাই তো এমনিতেই অনেক এক্সপিরিয়েন্স, লাইক 1000 মুভি করে ফেলেছে। তারপর ওনার সাথে শেয়ার করে যে মিশা ভাই আপনার ক্যারেক্টারটা এই মুভিতে একটু ডিফারেন্ট, আপনি তো সবসময় একটু অ্যাগ্রেসিভ, অনেক রাগী ভিলেন, এখানেও এরকম থাকবেন, কিন্তু এখানে অনেক ভ্যারিয়েশন আছে। সেই জায়গাগুলো অনেক ক্লিয়ারলি, ছোট ছোট মানে জিনিসগুলো মানে আসলে অভিনয়টা ক্লিয়ার করে বের দেওয়া। করে নিয়ে আসার হ্যাঁ। একটা চেষ্টা। সো ওইখানে শুটিং এ দেখে মানে অনেক সময় ইমপ্রেসড হয়ে গিয়েছি যে সানিয়াত ভাই আসলে মানে এত ভালো ডিরেক্ট। সো ওইখানে শুটিং এ দেখে মানে অনেক সময় ইমপ্রেসড হয়ে গিয়েছি যে সানিয়াত ভাই আসলে মানে এত ভালো ডিরেকশন এত দিয়েছে, টেকনিক্যালি এত রিচ, এটা আসলে শুটিং এর আগে বোঝা যায়নি সিরিয়াসলি। এন্ড এটা সানিয়াত ভাইয়ের জন্য অনেক রিস্কও, বিকজ একদমই ডিরেকশন দেওয়া ছাড়া ফার্স্টেই একটা ফিল্ম মানে ডিরেকশনে দেওয়া,
ইটস রিয়েলি ভেরি টাফ। অনেক হয় না যে আমি একটা ছোট কাজ করে হাতে ঝালাই করে নিই, তারপরে বড় একটা কাজ করব। উনি শুরুতেই আমি ফিল্ম করব 35, মানে কোনো ডিজিটাল ক্যামেরা না। তো 35 মানে হচ্ছে যখন রোল দেয় তখন হচ্ছে ডিরেক্টর মানে টেনশনে থাকে যে কতক্ষণে আমার রোল কাটতেছে। তো আমাদের এখানে অনেক কুল ছিল আমরা, যেমন আমি একটা শর্ট দিচ্ছিলাম বড়, অনেক বড় ডায়লগ, তো আমাকে বললো পারবি তো? ওকে পারবো, হ্যাঁ পারবো বলে 2 লাইন যাওয়ার পরে ডায়লগ ভুলে গেছি। সায়ন ভাইয়ের দিকে তাকালাম, ব্যাপার না আবার কর। ও আচ্ছা ঠিক আছে, মানে একটু সাহস পেলাম। আবার গেলাম শর্টটা দিতে, আরেকটু যাওয়ার পর আবার এনজি করে ফেললাম। তো 35 এনজি মানে হচ্ছে এটা একটা মানে বিশাল পাপ করে ফেলেছি। সানিয়া ভাই আসলো, প্রবলেম কি তোর? না ভাই আসলে এনজি হয়ে গেল, শর্টটা খারাপ লাগছে। তুই আর 10টা এনজি কর, শর্টটা ভালো করে দে, যেভাবে খুশি। তুই যদি রিহার্সাল করতে চাস রিহার্সাল কর, বা তুই যদি আরো এনজি দিতে চাস নো প্রবলেম, গোন। এরকম মানে ছেড়ে দিয়েছিল। সো ওইখান থেকে আমরা অনেক ফ্রিলি কাজ করতে পেরেছি। হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর, আই মাস্ট সে। অনেক কমফোর্ট ছিলাম আমরা কাজ করতে গিয়ে, আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। বরং আমরা নর্মালি আমরা ছোট পর্দায় অনেক কাজ করেছি, নর্মালি দেখা যায় কাজ করতে গেলে অনেক সময় আমাদেরই একটু ডিরেক্টরদের সাথে হয়তো প্রবলেম হয়ে যায়, আমরা নার্ভাস হয়ে যাই, ও মাই গড আমরা কি করবো যেহেতু আমাদের ভুল হচ্ছে। বাট ওই সাইড থেকে সানিয়া ভাই আমাদের প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এই জায়গাটায় আমরা একটু বিরতিতে যাব এবং এসে শুনবো যে কিভাবে আপনারা এই অঙ্গনের সঙ্গে যুক্ত হলেন, এবং এই যে বাংলাদেশের চলচ্চিত্র একরকম একটা বুস্ট প্রয়োজন হয়, সেখানে আপনাদের ভূমিকা কতটুকু হবে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শখ, আমরা আপনার কাছে প্রথমে জানতে চাইব যে শখের বশেই কি অভিনয় আসা, নাকি কোনো স্বপ্ন, কোনো পরিকল্পনা, কোনো কিছু ছিল? একদমই কোনো স্বপ্ন, কোনো পরিকল্পনা কিছুই ছিল না। অনেকটা শখের বশেই আসলে আসা কাজ। আমি আসলে ছোটবেলা থেকে নাচ করি, কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি আমার নাচের স্কুলিং হয়। সো নাচ করতে করতে আসলে আমার কাজটা শুরু হয়। নাচ, একটা বিটিভির জন্য একটা স্পেশাল নাটক, তারপর একটা বিজ্ঞাপন, এরকম করে করে আসলে কন্টিনিউ আমার কাজ করা হয়। আর কাজের প্রতি এখন একটা রেসপন্সিবিলিটিস চলে এসছে, সো আমার কন্টিনিউ কাজ করতে হচ্ছে। কাজের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি যেটা বললেন, যে সেক্ষেত্রে সিনেমা তো আসলে নতুন জগৎ আপনার জন্য। জানি যে টিভি কমার্শিয়াল যেগুলি আছে সেগুলি অনেক দিন হয়ে গেছে, নাটকে আপনি পরিণত। তো এই সিনেমাতে আসলে এই জায়গাটি দুই রকমের ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমাদের সমাজে একটা গ্রুপ আছে যাদের কাছে রূপালী পর্দা সত্যি রূপালী জগৎ ছিল, আর একটা গ্রুপ বেড়ে উঠছে যেই প্রজন্মটা আপনারা প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে কিন্তু সিনেমা সেই অর্থে বড় পর্দা না, ছোট পর্দা। তো এই যে চেঞ্জটা নতুন প্রজন্মের, আপনাদের সময়ের মানুষ, তাদের কাছ থেকে কিরকম রেসপন্স পান? তারা কি বড় পর্দার দিকে যাচ্ছে মনে হয় কথা বলে, নাকি আসলে দর্শক প্যাটার্নটা আগের মতোই থেকে যাচ্ছে? না, ডেফিনেটলি এখানে অনেকগুলো বিষয় আছে। ডেফিনেটলি এখন আমরা যারা নতুনরা কাজ করছি সবাই কিন্তু আগ্রহ নিয়ে কাজ করছে বড় পর্দায়, অনেকেই এখন কাজ করছে নতুন। নট অনলি আমি বলবো যে অভিনেতা অভিনেত্রী, ডিরেক্টর, প্রডিউসার সবাই কিন্তু আগ্রহ নিয়ে কাজ করছে রূপালী পর্দায়। আগের রূপালী পর্দার যে একটা ব্যাপার ছিল, সত্যিকারের রূপালী পর্দা, আগের সময়টা আসলে এখনকার সময়ের সাথে একরকম না। সময় চেঞ্জ হয়েছে, মানুষ চেঞ্জ হয়েছে, কম্পিটিশনের লেভেল অনেক বেড়ে গেছে। আগে এত টিভি চ্যানেলস ছিল না। আমাদের এখন যে রূপালী পর্দা, ওইটাকে ছোট পর্দা মনে হয় জাস্ট বিকজ অফ এখন অনেকগুলো টিভি চ্যানেলস হয়ে গেছে। সবাই টিভি চ্যানেলস অনেক বেশি দেখে, হাতের কাছে রিমোট, জাস্ট ক্লিক করলেই অনেকগুলো সে তার মনের ইচ্ছা মতো সব কিছু দেখতে পারে। এই জন্য আসলে মাঝখানে, আর দুঃখের বিষয় হলো মাঝখানে আমাদের সিনেমার জগৎটা একটু খারাপ অবস্থায় যাচ্ছিল, বাট এখন আসলে অনেক রিকভার করেছে। একটু টাইম লেগেছে, বাট রূপালী পর্দা বা সিনেমার যে বড় পর্দাটা, ওটা কিন্তু আমরা চেঞ্জ করে নিয়ে আসার জন্য ট্রাই করছি। ইনফ্যাক্ট চেঞ্জ হয়েছে। নিলয়, এই চেঞ্জটা যে হয়েছে আমার কাছেও মাঝে মাঝে মনে হয়, আমি সত্যিকার অর্থেই আমি একদম মধুমিতা সিনেমা হলের পাশে জন্ম, তো মতিশীল কলোনিতে সিনেমা দেখে দেখে বড় হয়েছে। সো আমাদের সময়টা একটু ভিন্ন ছিল আর কি। তখন
এইটা কি এই ভাইবটা পান নতুন প্রজন্মের দিকে যে আপনারা আসছেন, তারা যখন কথা বলছেন? আসলে আপনি যে সময়টার কথা বলছেন তখন আসলে বিনোদন ছিল কি, বিনোদন মানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে মুভি দেখব, একটা করে Family মুভি, নিয়ে। একটা টিভি চ্যানেল। হ্যাঁ, টিভি চ্যানেলে সপ্তাহে একটা নাটক দেখাচ্ছে, নাটকটা খুব কম কিছু দেখাচ্ছে, ফিল্ম দেখব, এটা ছিল। এখন কি হয়েছে, এত চ্যানেলস, এত কাজ, সো মানুষের আর হলে যেতে হয় না, বাসায় বসে বসে হচ্ছে সবই পাচ্ছে। ওইখান থেকে আমাদের চ্যালেঞ্জ গেছে অনেক বেড়ে, কারণ হচ্ছে তখন ভালো যদি কিছু দিতে না পারেন তাহলে মানুষ কেন হলে আসবে? আগের মতো তো নাই। আগে হচ্ছে, আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না যে আগে ভালো কিছু হতো না বা যা খুশি তাই হতো, আগেও ভালো কিছু হতো, এখন হচ্ছে, কিন্তু ওই যে কম্পিটিশনের জায়গাটা হচ্ছে বেড়ে গেছে। অনেক বেড়ে মানে অনেক গেছে। ভালো কিছু দিলে তাহলে আমি টাকা দিয়ে টিকিট কেটে হলে যাব, আদারওয়াইজ আমি ঘরে বসে বসে টিভিতে দেখব বা আমি ইন্ডিয়ান কোনো চ্যানেল দেখব। আচ্ছা, নতুন ছবি মুক্তি পাওয়ার ক্ষেত্রে আমরা বাইরে জানি, কিন্তু আমার সত্যিই ধারণা নেই বাংলাদেশে প্রচারণাটা কিভাবে হয়। আমরা জানি যে বিশেষ করে হলিউডে এবং বলিউডে মানে ছবি তৈরির মতোই প্রায় একই রকম বড় বাজেট হ্যাঁ। এবং বড় প্রক্রিয়ায় প্রচারণা হয়। আমাদের দেশে কি প্রচারণার আলাদা কোনো মানে আদার দেন মিডিয়া এছাড়া কোনো ধরনের প্রচারণায় আপনারা অংশ নেন? আমরা যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে বিলবোর্ডস দেওয়ার চেষ্টা করেছি, পোস্টারিং এর চেষ্টা করেছি সব জায়গায়। তারপর হচ্ছে বিভিন্ন এলাকাতে যেখানে যেখানে হলগুলোতে যাবে সেই হলগুলোতে মাইকিং করে বা কোনোভাবে পোস্টারিং এর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি, অনলাইনে জানানোর চেষ্টা করেছি, প্রেসে জানানোর চেষ্টা করেছি, চ্যানেলসগুলোতে গিয়েছি। এই হচ্ছে আমাদের মানে মানে চেষ্টা। আরও কিছু যেটা করতে পারতাম সেটা হচ্ছে টেলিভিশন চ্যানেলসগুলোতে বিজ্ঞাপন দিতে পারতাম, কিন্তু এটাতে হচ্ছে কি বাজেট অনেক বেশি বেড়ে যায়, যেটা আমাদের ফিরিয়ে নিয়ে আসতে অনেক বেশি কষ্ট হবে, কারণ আমাদের মার্কেটটা তো ছোট, সেটাও তো আমাদের মাথায় রাখতে হয়। বা আমাদের এত টাকা খরচ করে ফেলবো, তাহলে তো টাকা ফেরত কত আসবে বা আসবে না সেটা নিয়ে কালকে টেনশন। আপনাদের যে ছবিটি মুক্তি পাচ্ছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি 100টিরও বেশি প্রেক্ষাগৃহে এটি দেখানো হবে। হ্যাঁ, একসঙ্গে এতগুলি মানুষ সেখানে দেখবে, সেটা কমিউনিকেট করবার জন্য আপনারা কি কোনো সারপ্রাইজ ভিজিট, আপনাদের দর্শকদের মাঝে হঠাৎ উপস্থিত হওয়া, এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে? তারা কি এক্সপেকটেশনের মধ্যে থাকতে পারে এরকম হঠাৎ করে? ডেফিনেটলি হ্যাঁ, এরকম প্ল্যান আছে। ডেফিনেটলি আছে। আর হচ্ছে তাহলে তো সব দর্শকদের কি খুব যে কখন চলে আসে এরা? আর হচ্ছে 100টি হল হয়নি, আমাদের হল কিছুটা কম হয়েছে, কারণ কিছু ঝামেলার জন্য হল কিছুটা কম দেওয়া হয়েছে। হলগুলো ছিল কিন্তু দেয়নি, কারণ কিছু কিছু জায়গা থেকে একটু খবর এসছে যে এই হলগুলো থেকে পাইরেসি হতে পারে। আমি জানি না এটা কতটুকু সত্য, অনেক হল মালিকরা বলতে পারে যে তাহলে আমাদের বদনাম করা হচ্ছে। যাই হোক, এরকম কিছু একটা প্রবলেমের জন্য আমাদের কিছুটা হল কমিয়ে দেওয়া হয়েছে, আমরা সিকিউর থাকার জন্য, কারণ পাইরেসি একটা বিশাল প্রবলেম। যদি প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পাইরেসি হয়ে যায় তাহলে হলগুলোতে ছবিটা চলবে না। ছবির জন্য আসলে খুবই তো ওই জন্য ক্ষতিকর। হচ্ছে আমরা একটু মানে হলগুলো একটু কমিয়ে সিকিউর প্লেসগুলোতে আমরা এটা রিলিজ দিয়েছি, আই মিন দিচ্ছি। এই যে পাইরেসির কথাটা, এই পাইরেসির সমস্যাটা তো নতুন নয়, যথেষ্ট অনেক দিন যাবতই আমরা এটা সবসময়। শুনেছি। তো এটা শিল্পীদের পক্ষ থেকে বা অন্য যে কোনো প্রক্রিয়ায় এটা বন্ধের আপনাদের দিক থেকে কি ধরনের উদ্যোগ, অথবা যারা এটা আইন প্রয়োগকারী সংস্থা, সেটা কি শিল্পী সমিতি অথবা প্রযোজক সমিতি তারা নিয়মিত এটা ফলো আপ করে? এটা প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি থেকে এরা সবাই ট্রাই করছে এটা আটকানোর জন্য। মানে একদম একটা পার্সনও নেই যে এটার পক্ষে না, সবাই চেষ্টা করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, মানে পাইরেসিটা যে হয়ে যাচ্ছে কিভাবে সেটাই বুঝতে পারছে না। মানে কিছুদিন আগে হলিউডের একটা মুভি পাইরেসি হয়ে গেছে, আমরা জানি, রিলিজের 3 দিন আগে ছবি বেরিয়ে গেছে, একদম মাস্টার প্রিন্ট। ছবিটা সবাই হয়তো দেখেছে, কিন্তু এরকম যদি হয়, মানে হলিউডে যদি হয়, এত টেকনোলজি এত স্ট্রং, তারপর সিকিউরিটি এত স্ট্রং, সেখানে যদি হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে মানে এত কম সিকিউর প্লেসে পাইরেসি হবে এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে হচ্ছে আমরা সবাই চেষ্টা করছি, ডিস্ট্রিবিউটর, হল মালিক সবাই চেষ্টা করে যাতে পাইরেসিটা না হয়, কারণ হচ্ছে হল মালিকদেরও এখানে বিজনেস কনসার্ন। কারণ ওরা পাইরেসি ওরা কোনো মুভি হলে চালাতে পারবে না, কেউ দেখবে না, বাসায় বসে বসে সিটিতে বসে দেখবে, টিভিতে দেখবে, সো এখানে তো প্রশ্নই ওঠে না হলে আসার। আমাদের এখানে এখনো মানুষ হলে আসছেন, তারা কি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করে? দর্শকরা দর্শকরা তো
সরাসরি যোগাযোগ করতে পারে না, এরকম টিভি চ্যানেল মিডিয়া, ফেসবুক, হ্যাঁ ওরা বিভিন্ন তখন ভাবে। হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা শখ, আমরা একটি জিনিস জানতে চাইবো যে আপনাদের টেলিভিশন অ্যাপিয়ারেন্স, আপনি আগে ছিলেন ঠিক আছে, টেলিভিশন অ্যাপিয়ারেন্স সুপার হিরো সুপার হিরোইন প্রোগ্রামের মধ্য দিয়ে, এবং সত্যিকার অর্থে হিরো হিরোইন ব্যাপারটা চলচ্চিত্রের জন্য এটা বলা যায় রেজিস্টার্ড, এবং সেইখানে আপনারা কালকে প্রথম আসছেন। তো হিরো হিরোইন থেকে সুপার হিরোইন হওয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন চলচ্চিত্রে, সে বিষয়টি জানবো একটি বিরতির পর। দর্শক ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শখ, যেটা বলছিলাম, তানিয়াতে ভর করে হিরোইন থেকে সুপার হিরোইন কিভাবে হওয়া সম্ভব? আচ্ছা এইটা আসলে আমি বলবো যে দর্শকের হাতে টোটালি ডিপেন্ড করে, বিকজ আমি আজকে শখ তাদের জন্যই। আই বিলিভ যে শুধু ট্যালেন্ট থাকলেই আসলে অডিয়েন্সের কাছাকাছি বা স্টার বা সুপারস্টার হওয়া যায় না। ট্যালেন্টের সাথে সাথে আসলে এক্সপেকটেশনেরও মানে সুন্দরভাবে রিসিভ করে নেওয়ারও একটা ব্যাপার থাকে। যেমন আমি আমার লাইফ দিয়েই বলবো, আমার কোনো প্ল্যান ছিল না যে আমি নায়িকা হব আর আমি মিডিয়াতে কাজ করব। আমি জাস্ট নর্মাল একটা মেয়ে ছিলাম, নাচ করতাম, নাচ থেকে চলে এসেছি জাস্ট বিকজ অফ আমার অডিয়েন্সরা আমাকে খুব সুন্দরভাবে রিসিভ করে নিয়েছে, তারা গ্রহণ করেছে, আমার কাজ দেখতে চাচ্ছে। সামহাও আমার ফার্স্ট ফিল্মটাও তারা খুব সুন্দরভাবে আমাকে রিসিভ করে নিয়েছে নায়িকা হিসেবে। আর যদি কথা হয় অল্প অল্প প্রেমের গল্পের, সো আই এম ড্যাম শিওর অ্যান্ড কনফিডেন্ট যে তারা আমাকে ফার্স্ট বারের থেকে আরও ভালোভাবে রিসিভ করে নিতে পারবে সুপার হিরোইন হিসেবে। বাড়তি কি পাবে তারা আপনার কাছ থেকে, যার কারণে আরো ভালো বাড়তি পাবে ডিফারেন্ট ক্যারেক্টার। অবশ্যই আমার প্রথম ফিল্মটা আমার যখন করা হয়েছিল, আমি কোনো কিছু না বুঝে ওঠার আগেই আমার ফিল্মটা করা হয়ে গিয়েছিল। বাট এই ফিল্মটা আমি যখন করেছি তখন প্রি প্ল্যান ছিল সব কিছু। যেহেতু আমি নাচের মেয়ে, আমার মনে হয় আমি অ্যাক্টিং মোটামুটি ভালোই পারি অ্যান্ড মানুষ আসলে প্রতিনিয়ত শিখে, শেখার শেষ নেই। আপনি কি এটা সাইন করার আগে স্ক্রিপ্ট দেখেছেন বা কথা বলেছেন? একদমই দেখেছি, একদমই কথা বলেছি। অ্যান্ড স্ক্রিপ্টটা শুনেই আসলে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কাজ করার জন্য। আমি স্ক্রিপ্টটা পড়ে একবারে বলে দিয়েছি অলরাইট, আমি অল্প অল্প প্রেমের গল্পতে সাইন করছি। নিলয়, আপনার কি অবস্থা ছিল? শখ সাইন করেছে সেই জন্যই সাইন করেছেন, নাকি আসলে নিলয় যে অল্প অল্প প্রেমের গল্পের নিলয়, তা এই ক্যারেক্টারটি আপনাকে? এত সুন্দরী একটা নায়িকা থাকলে যে কেউ কিন্তু স্ক্রিপ্ট না পড়ে সাইন করে দিবে। যাক, সত্য কথা বলছে কিন্তু শখ। থ্যাংক ইউ, বিগ কমপ্লিমেন্ট। বাট আমরা যখন স্ক্রিপ্টিং এর সময়টা থেকে কথা বলি, তখন হচ্ছে সানিয়াদ ভাই ডেকে দুজনকেই গল্পটা শোনায়, তারপর বললো যে এরকম ভাবছি কাজটা করব। উনি অনেক ক্যাজুয়াল, অনেক কুল থাকে সবসময়, মানে একটা সিরিয়াস কাজ করবে কিন্তু এমনভাবে কথা বলবে মনে হচ্ছে যে হতে পারে কিন্তু ওটাই হবে। আচ্ছা, ওইভাবে কথা বলে ক্যারেক্টারটা এরকম এরকম করব বা এরকম একটা ক্যারেক্টার ভাবছি, তোকে দিয়ে হতে পারে মনে হয়, আচ্ছা বাকিটা শখ হলেও কেমন হয়, মানে এরকম উনি কিন্তু ভেবে রেখেছে, মানে শখ নিলে কাজ করবে এরকম করে যখন বললো। তারপর শুনলাম গল্প শুনে তো অনেক মজা পেলাম। ওকে ফাইন, আমরা অবশ্যই করতে চাই, মানে এরকম। আমরা যখন একসাথে মিটিং করেছি তখন সায়ন ভাইকে বললাম, সায়ন ভাই প্লিজ আমরা কিন্তু ছবিটা করতে চাই, এরকম হচ্ছে। আমরাই এত এক্সাইটেড ছিলাম। সো এইভাবেই শুরু হয় অল্প। সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে কেমন মনে হয়েছে? আপনি তো দেখেছেন। সিনেমাটোগ্রাফার প্রথমে রায়হান খান বাংলাদেশের খুব ভালো একজন ক্যামেরাম্যান, এটা মোটামুটি সবাই জানে নিঃসন্দেহে। উনি 70% কাজ করেছেন। কাজ করার পরে আমরা গানগুলো করি আর কিছু সিন করি হচ্ছে সাইফুর শাহিন নামের একজন ক্যামেরাম্যান। উনি খুবই ইয়াং, এখন হচ্ছেন উনি অনেক বিজি হয়ে গেছেন, শিডিউল পাওয়াটা অফ ওনার। কিন্তু ওনার কাজ যখন করি তখন দেখলাম যে সানিয়াদ ভাই বললো আচ্ছা শাহিনকে দিয়ে কাজটা করাবো, রায়হানকে দিয়ে কাজ করাচ্ছিলাম, কি হতে পারে আল্লাহ জানে। ওকে ফাইন, শুটিং এ গিয়ে একদিন যখন শুটিং করলো তখন সানিয়াদ ভাই বললো ওকে ফাইন, আমরা তো ভালো একজন লোককে পেয়ে গেছি। এরপরে ভ্যারিয়েশনের জন্য সানিয়াদ ভাই কি করলো যে দুইটা গান করব, গান দুইটা আমি অন্য আরেকজনকে দিয়ে করাবো। সে হচ্ছে চন্দন রায় চৌধুরী।
উনি হচ্ছেন মিউজিক ভিডিও খুবই ভালো বানায়। মিউজিক ভিডিওতে যারা কাজ করেছেন বা যারা জানেন ওটা সম্বন্ধে, ওনার কাজ সম্বন্ধে খুব ভালো জানেন। সো ওনাকে দিয়ে দুটো গান বানালো, যার জন্য হচ্ছে ভ্যারিয়েশনটা যাতে আসে, কাজটা যাতে একরকম না হয়ে যায়। থিঙ্কিংটা ওনার ছিল এরকম, প্রেজেন্টেশন ছিল চন্দন দা সায়াদ ভাই দুজনের মিলে। তো সবকিছু মিলে সিনেমাটোগ্রাফির কাজ অনেক জোশ। একটা গান বলেছেন আপনাদের পছন্দ হয়েছে, কয়টা গান আছে ছবিতে? গান হচ্ছে 4টা, 4টা। যদিও একটা কমার্শিয়াল ফিল্মে অনেকগুলো গান থাকে 6টা 7টা, আমাদের 4টা গান। অনেকে জিজ্ঞেস করে, এই জন্য আমি আগে থেকে আনসার করে দিলাম। আমাদের হচ্ছে 4টা গান। গানগুলো কমেডি ছবি, যেহেতু এটার ভিতরে কমেডি উপাদান অনেক বেশি আছে আপনারা বললেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে গান অনেক কম থাকে, কারণ কমেডি থাকলে রিলিভের জায়গাটা খুব খুব বেশি প্রয়োজন হয় না। আমাদের একটা গানও আছে যেটার মধ্যে ফুল কমেডি আছে আসলে। আমাদের সিনেমার ফার্স্টেই আমাদের যেই গানটা থাকে, 4টা গান, বাট 4টা গানই আসলে আমার খুব পছন্দ, নিলয়েরও খুব পছন্দ। বিকজ আমি যদি কম্পেয়ার করতে চাই, 4টার থেকে যে কোনো একটা পিক করে নাও, আমি পিক করে নিতে পারবো না। মানে কম জিনিস তো, কম জিনিস কম বেশি জিনিস ভালো বাট লাগে। অনেক বেশি ভালো করে বানানো, একদম প্রিসাইজ। 4টা গানের চিত্রায়নে কি আপনারা দুজনই ছিলেন, নাকি গানগুলি নায়ক নায়িকা ছাড়াও আরো কেউ ছিল? 3টা একটাতে গান আমি ছিলাম না। 3টা গান হচ্ছে শখ করেছে, একটা গানের মধ্যে ও ছিল না। আমি হচ্ছে মানে ভুল পথে যাচ্ছিলাম ওই সময় একটা মেয়ের সাথে, সে হচ্ছে রিদি ছিল। বিয়ে বাড়িতে একটা গান, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের গান, আলগা করব খোপার বাঁধন। এটাকে একটু মানে ফিউশন করেছে, এটাকে অনেক সুন্দর হয়েছে গানটা শুনতে এবং দেখতে। সো সবগুলি গান এমন এমন জায়গায় ইউজ করেছেন ডিরেক্টর, গানগুলো দেখলে আপনার মনে হবে না যে জোর করে গান ইউজ করেছে বা কি দরকার ছিল এখানে গান দেওয়ার। গান না দিলে আপনি বলতেন কই এখানে একটা গান হওয়া দরকার ছিল, তো এরকম একটা অবস্থা। সব গানের সঙ্গে অবশ্যই আপনি প্রথমে বলেছেন যে আসলে প্রথম কাজ আপনি করেছেন নৃত্যশিল্পী হিসেবে নাচে। তো কোরিওগ্রাফির ক্ষেত্রে হাউ কমফোর্টেবল, কতটুকু কমফোর্টেবল আপনি ছিলেন, এবং কোরিওগ্রাফির ক্ষেত্রে কোনো নতুনত্ব আমরা পাবো কিনা এই ছবিতে? কোরিওগ্রাফি বলতে হ্যাঁ কমফোর্টেবল, আমাদের আসলে নাচ তেমন একটা ছিল না। আমি যে 3টা গান করেছি, মজাটাই অনেক বেশি ছিল। আমাদের সিনেমাটোগ্রাফার, কিছু ক্যামেরার কাজ ছিল, টেকনিক্যাল। নাচ যতটুকু করেছে আমাদের আসলে সিগনেচার একটা স্টেপ, একটা গান আছে মন জানে, ওটার মধ্যেই যে ততটুকু নাচ করা হয়েছে। আর কোরিওগ্রাফির ক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি অনেক কমফোর্টেবল ছিলাম, আমাদের কোনো ঝামেলা হয়নি, ভালো করে কাজ করেছি। তো এই যে আমরা যেটাকে বলছি ছোট পর্দা, বড় পর্দা, নানান ধরনের কাজ, কমার্শিয়ালে একভাবে কাজ করতে হয়, ওটাতে গতি অনেক বেশি থাকে, আমরা অন্তত তাই দেখি। তো এই নানান ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অ্যাডজাস্ট কিভাবে করেন? যেমন আমি আবার ক্রিকেটের উদাহরণ আনি, টি20, ওয়ানডে এবং টেস্ট, 3টা জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্টগুলি আসলে কিভাবে হয় এই বিষয়টা আমি একটু বিস্তারিত জানতে চাই, খুব আগ্রহ লাগে যেটা কিভাবে করেন, কিন্তু একটু বিরতি নিয়ে এসে আমাকেও অ্যাডজাস্ট করতে হবে। দর্শক ফিরছি একটু পরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। শখ, আমি জানতে চেয়েছিলাম যে ভিন্ন ভিন্ন মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। ভিন্ন ভিন্ন মাধ্যমে, হ্যাঁ সবগুলোতেই আসলে অনেক বেশি ভিন্নতা আমি বলবো। আমি 3টা সেক্টরে আসলে কাজ করেছি, মডেলিং, নাটক, সিনেমা। মডেলিংয়ে যেটা করতে হয়, আমাদের সার্টেন একটা টাইম থাকে, যে টাইমটা পর্যন্ত আমরা মডেলিং অ্যাজ আ মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারি। ওই টাইমটায় আমাদের যেটা হয়, খুব শর্টলি 60 সেকেন্ডস বা 40 সেকেন্ডসের মধ্যে আমাদের পুরো একটা স্টোরি, এক্সপ্রেশন অ্যান্ড অ্যাক্টিভিটিসের মধ্যে জিনিসটা ফুটিয়ে তুলতে হয়। টি20 কিছু কোশ্চেন করতে হবে আমার। প্রথমটা হচ্ছে, নিলয় ছাড়া অন্য কোন নায়ক আপনি পছন্দ করে নেবেন? ইউনিভার্সের যে কেউ হতে পারে। অনন্ত জলিল। পরবর্তী ছবিতেই হয়তো দেখা যাবে। অবশ্যই এটা বর্ষা জানলে পরে কি হবে আমি বুঝতে পারতেছি না। জলিল ভাইয়া।
নিলয়, একই প্রশ্ন যদি আপনাকে করা হয় শখ ছাড়া এবং বর্ষা ছাড়া, মানে নায়িকা কে? আমার স্বপ্নের নায়িকা ছিল মৌসুমী, আমি তার সাথে একটা কাজ করছি এখন। আচ্ছা, So, আমার তো স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমার আর নতুন করে বলার কিছু নাই। স্বপ্ন পূরণ শেষ, স্বপ্ন শেষ হয়ে গেছে নিলয়ের। শখ, এই যে শখ করে মানুষ অনেক কিছুই করে, তাই না? তার মধ্যে দেখা যায় যে অনেকেই শখ করে একটা অ্যাডভার্টাইজমেন্টে কাজ করলে তারপরে ধীরে ধীরে এস্টাবলিশমেন্ট হয়ে যায়। কিন্তু এই যে আপনারা অভিনয় করছেন, এটার পেছনে শখের বাইরে যে পরিশ্রমের জায়গাটা আছে, সেই জায়গাটা প্রস্তুতিটা কেমন এবং সেই প্রস্তুতিটা কি আমরা সবাই নিতে পারছি কিনা, ওইটাও কি একটা কারণ কিনা যে আমাদের চলচ্চিত্র দর্শক থেকে যে কিছুটা দূরে মাঝখানে সরে গিয়েছিল? না, আসলে এরকম কিছুই না। আমার প্রস্তুতিটা আসলে ওই যে ফার্স্টেই তো আমি বললাম যে কোনো কিছু বুঝে ওঠার আগে আমার কাজ শুরু হয়ে যায়। বাট আই বিলিভ যে নাচ যারা করে, নাচের মেয়েরা আমাদের অনেকেই আছে মিডিয়াতে কাজ করছে যারা নাচ থেকে আসলে কাজ করছে। নাচে একটা প্লাস পয়েন্ট, আমি কোনো মঞ্চ থেকে না, আমি কখনো কোনো স্টেজ করে আসিনি। অভিনয়ে আমি ততটা হয়তোবা পোক্ত ছিলাম না। নাচ আমাকে খুব হেল্প করেছে অভিনয় শিখতে বা অভিনয় কি এগুলো জানতে, বিকজ আমাদের নাচের ফার্স্টেই এক্সপ্রেশন, রস যেগুলা, ভাব যেগুলো, এগুলো শেখানো হয়। সো ওইটা আসলে ওই দিক থেকে আমার পরিশ্রমটা একটু কম হয়েছে অভিনয়ের ক্ষেত্রে। আর আবার পরিশ্রম হয়েছে আমি বলবো বিকজ মানুষের আসলে শেখার শেষ নেই। আমি ট্রাই করেছি আমার পাশের ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার হতে পারে, নর্মাল একটা মানুষ, একটা ভিক্ষুক, একটা মহিলা, একটা লোক, সে কেমন ক্যারেক্টারের। আমি যেমন প্রচুর ফিল্ম দেখতে পছন্দ করি, সেটা দেশ হোক দেশের বাইরের হোক, বিকজ ফিল্ম দেখলেও আসলে অনেক কিছু শেখা যায়। মানুষের সাথে মিশতে পছন্দ করি বিকজ মানুষের সাথে মিশলে মানুষের ক্যারেক্টারগুলো কি মানুষকে জানা যায়। ওই ক্যারেক্টারগুলো না আসলে, সিনেমা তো আমাদের লাইফের কাহিনী নিয়েই আসলে সিনেমা। সো সবকিছু মিলে আসলে অভিনয়টা ইজি এরকম হয়। চরিত্র নির্মাণের ক্ষেত্রে কি আশেপাশের মানুষ প্রভাব ফেলে? হ্যাঁ, এটা তো আসলে সবারই, মানে আমরা ক্যারেক্টারটা পাবো কোথায় তাহলে? যদি একটা ক্যারেক্টার আমরা পোর্ট্রেট করতে চাই তাহলে কোত্থেকে পাবো? তাহলে খুঁজি যে আমি দেখেছি এরকম কোনো ক্যারেক্টার, তাহলে ওটা অ্যাপ্লাই করতে চাই, অথবা আমি কোনো বইতে পড়েছি সেই ক্যারেক্টারটা, অথবা কোনো মুভিতে দেখেছি, তাহলে ওটা হচ্ছে জাস্ট মাথায় রেখে ওইভাবে করতে চাই। তারপর হচ্ছে নিজের চেষ্টা। আদারওয়াইজ ক্যারেক্টার তো আমি মানে ফুটিয়ে তুলতে পারবো না যদি আমি না দেখি, আমার যদি অবজারভেশন বেশি না থাকে বা খুব বেশি খেয়াল না করি, তাহলে আমি যে কোনো একটা ক্যারেক্টার দিলে আমি প্রথমে কনফিউজড হয়ে যাব। এই ক্যারেক্টার তো আমি কোনোদিন দেখিনি বা শুনিনি, কিভাবে এখন আমি এটা প্লে করব? সো ওই জায়গা থেকে ওটা বললো, এটা স্বাক্ষর করেছেন বা নিয়েছেন শখের জন্য। এই যে এই পেশায় আসা, সেটি কিসের জন্য? সেখানেও কি শখ? দুই অর্থেই? হ্যাঁ, সেটাও আসলে মানে এটা রিজনও শখ, মানে এটা হচ্ছে আমি শখ করে এসেছিলাম। ও, এই শখ না? না, শখ করে এসেছিলাম হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল সুপার হিরো সুপার হিরোইন, এখানে আমি রেজিস্ট্রেশন করেছিলাম অনেক শখ করে। আই মিন আমার বড় বোন করে দিয়েছিল রেজিস্ট্রেশন মোবাইল থেকে, যে গিয়ে দেখ কি হয়। আমার ওকে ঠিক আছে যাই, আমাকে দেখতে দেখতে সবাই ভালোই বলে, গিয়ে দেখে কি হয়। আসলে এসে দেখলাম যে অনেক কিছু করতে হয়, অ্যাক্টিং করতে হয়, ডান্স করতে হয়, ফাইট করতে হয়। সো আসার পরে হচ্ছে প্রথম রাউন্ড যখন পার হলাম, তারপর বুঝলাম যে আসলে এটা শখ করে হবে না, অনেক সিরিয়াস হতে হবে। সেই তো আস্তে আস্তে সিরিয়াস হলাম, তারপর তো আজকে এখানে। নায়ক হিসেবে নিলয় কেমন? শর্টলি বলি ভালো। নিলয়? ভালো। ভালো? হ্যাঁ, আমার কাছে তো আমি এখনো ছবি আপনাদের দেখিনি, কিন্তু এমনিতে টেলিভিশনে যেতে দেখেছি, খুব ভালো, খুব ভালো। এবং আমার মনে হয় যে আগামীকালকে যে ছবিটি মুক্তি পাচ্ছে, আমরা অবশ্যই যাব সেটি দেখতে। এবং এই জিনিসটা মনে করি যে যেই রসায়নটি আপনাদের নাটকে অ্যাডভার্টাইজমেন্টে আছে, সেইটি চলচ্চিত্রেও আসবে এবং সেই চলচ্চিত্রটি দেখে দর্শকও নিশ্চয়ই আনন্দ পাবে। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আবার আগামী রোববার। শুভরাত্রি।